কেউ বলছে কলকাতার কসাই, বিরাট বড় আন্ডারওয়ার্ল্ডের ডন বেতাজ বাদশা। নেতাজির মতাদর্শে দীক্ষিত বলেই আজকে গোপাল মুখার্জিকে হাতে অস্ত্র তুলে নিয়ে দেশের সংকটময় পরিস্থিতিতে নামতে হয়েছিল। না, আমাদের মতো মানুষ, বুদ্ধিজীবী মানুষকে কি করে বোঝানো হচ্ছে ইতিহাসকে জানার জন্য আমাকে সেই সময় জন্মগ্রহণ করতে হবে, নালে সেই ইতিহাসটার কোনো ভ্যালু নেই। আনন্দে এত বইয়ের মধ্যে একটা লাইনেও গোপাল মুখার্জির নাম নেই বলে না, এগুলো পাবেন না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এই পিছনে যদি গোপাল মুখোপাধ্যায় প্রতিরোধ না করতেন তাহলে হয়তো আমি আপনি কেউ তো হয়তো এই কলকাতায় থাকতেও পারতাম না। আজ নেতাজির 130তম জন্মদিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। বিভিন্ন জায়গায় যেরকম এই দিনটাকে উদযাপন করা হয়, তারই সঙ্গে গোপাল মুখোপাধ্যায়, যার নাম উঠে এসেছে 1946 সালে, যিনি এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ে যার মুখ্য ভূমিকা ছিল, যিনি না থাকলে এই শহর কলকাতা হয়তো আমরা বসবাস করতে পারতাম না। তার বাড়িতেও আজও নেতাজির এই জন্মদিনকে উদযাপন করা হয়। কিভাবে সেই উদযাপন হয় এই 4 দিন ব্যাপী, আগে হতো 7 দিন এবং এই মুহূর্তে 4 দিন ব্যাপী এই নেতাজির জন্মদিনকে প্রতি বছরই পালন করেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গোপাল মুখোপাধ্যায়, যার নাম অনেকেই জানেন না, এখন হয়তো অনেকেই জানছেন, তার কারণ গত বছরে যেভাবে বেঙ্গল ফাইলস ছবি প্রকাশিত হয়েছে, তারপরে এই গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার নাম সামনে এসছে। তার বাড়িতে, যেহেতু আজ নেতাজির জন্মদিন, তার বাড়িতে কিভাবে উদযাপিত হয় এই সমস্ত বিষয় আপনাদের জানানোর জন্য এসেছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। নমস্কার, আপনাকে বেঙ্গল লিবার্টির পর্দায় স্বাগত জানাচ্ছি। আজকে যেভাবে নেতাজির জন্মদিন, এই জন্মদিনকে প্রথমেই গোপাল মুখোপাধ্যায়, আপনার দাদু, কিভাবে উদযাপন করতেন প্রতি বছরই? আমরা যখন বয়সে ছোট ছিলাম, আমরা বর্তমানে এই যে অনুষ্ঠানটা প্রায় 35 বছরের উপরে পরিচালনা করছি। একটা সময় আমরা যখন একদম বাচ্চা ছিলাম, সেই সময় ঠিক যেভাবে এই অনুষ্ঠানটি হয়ে আসে, আমরা চেষ্টা করছি যে সেই অনুষ্ঠানটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে নিয়ে যাওয়ার। সম্পূর্ণভাবে দেশাত্মবোধক অনুষ্ঠান, অরাজনৈতিক সংগঠন জাতীয় আত্মোত্থান সমিতি, যার প্রাণপুরুষ হচ্ছেন গোপাল মুখোপাধ্যায়। 1945 সালে থেকে এই অনুষ্ঠানটা হয়ে আসছে কলকাতা শহরের বুকে, মধ্য কলকাতায়, এবং এবছর আমাদের 81তম বর্ষ। অনুষ্ঠান সূচির মধ্যে আমাদের যে ধরনের অনুষ্ঠান হয়, তার মধ্যে আমরা প্রথম দিন রাখি হচ্ছে একটা বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য দৌড় প্রতিযোগিতা করি। দুপুরবেলায় আছে বসে আঁকার প্রতিযোগিতা। প্রায় 200-র উপরে বাচ্চা আমাদের এখানে অংশগ্রহণ করে, ছেলে এবং মেয়ে। আচ্ছা, মূল যে অনুষ্ঠানটা, যেই আজকে দেখার জন্য বহু মানুষ এখনো পর্যন্ত বাড়ির ছাদে উঠে পড়ে দাঁড়িয়ে থাকে, এবং এখানে প্রচুর মানুষের, বাচ্চা কাচ্চাদের ভিড় হয়। সেটা হচ্ছে যে শঙ্খধ্বনি, তোপধ্বনি, ব্যান্ড, কুলু এই সহকারে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মলগ্নের শুভ সূচনা। কেন এই 12টা 15 মিনিট, একদম ডট টাইম ধরে 12টা 15 মিনিটেই এইটা হয়। 12টা 15 মিনিট আমরাও ছোটবেলা থেকে দেখে এসেছি, দাদুরা করতেন, আমরাও শিখেছি এবং এইটাও করেছি। কিন্তু একটা সময় এসে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই মহামানব দেশপ্রেমিকের জন্ম সময় হচ্ছে 12টা 42 মিনিট। আচ্ছা। এবং জন্ম লগ্নটাকে ওই 12টা15 ধরে আমরা ওই অনুষ্ঠানটাকে কন্টিনিউ করি 42 পর্যন্ত। এটা হয়তো অনেকেরই কাছে, কিছু মানুষের কাছে জানা এবং বেশিরভাগ মানুষের কাছেই অজানা যে ওনার জন্ম সময়টা কি। তো সেই জিনিসটা, মানে ওনারা যে 12টা 15 কেন করতেন, সেইটা আজকের ডেটে আমরা দাঁড়িয়ে বুঝতে পারছি যে 12টা 15 ওনাদের দূরদর্শী চিন্তা ভাবনাটা কোন জায়গায় ছিল। যে ওই সময়টায় মহামানব পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে আবির্ভূত হয়েছে। সেই সময়টাকে আমরা স্মরণ করি এবং আমাদের বিশ্বাস, আমরা এখনো চাই যে উনি এই ভারতবর্ষের বুকে আবার ফিরে আসুক। এটা আমাদের জাতীয় আত্মোত্থান সমিতির একখানা, বলতে পারেন প্রতিটি যে কজন সদস্যা যারা রয়েছেন সকলেরই। কারণ আজকের
ভারতবর্ষের যা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমরা ওই মানুষটির শূন্যস্থান ভীষণভাবে অনুভব করছি যে আজকে ওনার ভীষণভাবে প্রয়োজন আমাদের এই দেশে। নেতাজি সুভাষচন্দ্র বোস তো সারা বিশ্বের কাছে একটা বিতর্কিত নাম, একটা বিতর্কিত মানুষ, যাকে নিয়ে বিতর্ক মানে একটা তুঙ্গে তুমুল জায়গায় চলে যায়। হ্যাঁ, কেউ যদি বলে যে হ্যাঁ 130 বছর পর্যন্ত দূর মানুষ বাঁচে নাকি, এখন ঠিক আছে, মারা যদি গিয়ে থাকে, তোমার বা তোমাদের কাছে যদি কোনো রকম কোনো তথ্য থাকে তুমি পরিবেশ করো বা জানাও, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, প্রতিটি ভারতবাসী আজ পর্যন্ত যে যে বাচ্চাটা 2026-এ 23শে জানুয়ারি জন্মাচ্ছে, 24শে জানুয়ারি জন্মাচ্ছে, তাদেরও মনিকটায় এই নেতাজি সুভাষচন্দ্র বোস থাকবে, তাদের মধ্যে জীবিত থাকবে। আচ্ছা, এই নেতাজির যে জন্মদিন প্রত্যেকেই অনেক জায়গায় পালিত হয়, সেখানে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় এবং যেখানে দেখা যায় যে আম, আহ, তাকে যেভাবে সেলিব্রেট করা হয়, জাতীয় পতাকা তুলেও সেলিব্রেট করা হয়, কিন্তু এই যে জাতীয় আত্মোত্থান সমিতির পক্ষ থেকে এই এত বছর ধরে 1945 সালে গোপাল মুখোপাধ্যায় তিনি তৈরি করেছিলেন, তো এখানে কিভাবে সেটা উদযাপন করা হয়? কারণ দেখতে পেয়েছি যে রঙিন মালা দিয়েই তাকে তো শ্রদ্ধা জানানো হয়। দেখুন, আমরা অনুষ্ঠানের মূল পর্বে জাতীয় পতাকা উত্তোলন করি। জাতীয় পতাকা বলতে বর্তমানে আমরা ত্রিবর্ণ রঞ্জিত মধ্যিখানে চরকা থাকে, কিন্তু আমাদের এখানে যে পতাকাটা উত্তোলন করা হয় বা যেটা আমরা দেখে এসেছি, ত্রিবর্ণ রঞ্জিত ঊর্ধ্বমুখী বাঘ, যে পতাকাটা নিয়ে, যে ঝান্ডা নিয়ে ভারতবর্ষের কোহিমা পর্যন্ত আজাদ হিন্দ বাহিনী এসেছিলেন, সেইটাকেই আমরা জাতীয় পতাকা হিসেবে গণ্য করে আমাদের এখানে আমার পূর্বপুরুষেরা, যারা এই অনুষ্ঠানটার প্রাণপুরুষ, তারা যেইভাবে করে এসেছেন সেইভাবে এখনো পর্যন্ত ওই পতাকা উত্তোলন করেই আমরা এই অনুষ্ঠান পরিচালনা করি। আমাদের এখানে আপনারা যখন আসবেন, আসলে দেখতে পাবেন নেতাজির মূর্তিটি আমরা বসাই, তার আগে আমাদের একটা ম্যাপের রেপ্লিকা থাকে, ভারতবর্ষের ম্যাপের, যে ম্যাপটার মধ্যে, যে ম্যাপটাকে যাকে বলা হচ্ছে অখণ্ড ভারত, বার্মা, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা একটা সময় এই ভারতবর্ষের অখণ্ড অংশের মানে ওর মধ্যেই ছিল। পরবর্তীকালে সেগুলো রাজনৈতিক কারণেই এগুলো টুকরো টুকরো হয়ে গিয়ে আজকে ভারতবর্ষ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে আমরা ওই সেই আদিকালের যে অখণ্ড ভারতের ম্যাপটা, সেই ম্যাপটা সামনে রেখেই নেতাজির জন্মদিন উদযাপন করি। আর আরেকখানা বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, ওই একটু আগে ওই মারা যাওয়া জীবদ্দশার কথা বলছিলেন, স্বাভাবিকভাবে সাধারণত আমরা ওই মৃত ব্যক্তির ছবি বা মূর্তিতে সাদা মালাই দিই, তবে আমরা কোনোদিন দেখিনি আমাদের এই যে মূর্তি আমাদের এই অনুষ্ঠান, এই সমিতির প্রাণপুরুষ গোপাল মুখোপাধ্যায় তৈরি করেছিলেন যে মূর্তি, সেই মূর্তির মধ্যে বা সেই মূর্তিতে কোনোদিনও সাদা মালা পরানো হয়নি। নেতাজির অত্যন্ত প্রিয় ফুল হচ্ছেন গোলাপ। যে মালাই পরানো হোক না কেন, যে ফুলই দেওয়া হোক না কেন, তার মধ্যে গোলাপ অবশ্যই থাকে, এবং সেই রঙিন মালা দিয়েই আমরা এই বীরের, এই মহামানবের মূর্তিটা সাজাই। আচ্ছা, এই যে গোপাল মুখোপাধ্যায়, যে নেতাজির মূর্তি আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই এই মূর্তি সেখানে রাখা হয় এবং সামনে অখণ্ড ভারতের ম্যাপ থাকে, এই নেতাজির মূর্তি কি গোপাল মুখোপাধ্যায় তৈরি করেছিলেন? সেই এই মূর্তি ওনার হাতেই তৈরি। উনি যে মানুষটির মতাদর্শ, ভাবধারা বলতে পারেন, নীতি বলুন, আপনি যাই বলুন, সব কিছুতেই যাই মানুষটার মধ্যে নেতাজি বিরাজ করেছে। এবং এই সংগঠন জাতীয় আত্মোত্থান সমিতি 1945 সাল থেকে আমরা জাতীয় আত্মোত্থান সমিতির যে লোগোটা দেখতে পেয়েছি, সেই লোগোতে একতা, বিশ্বাস এবং বলিদান, ইত্তেহাদ, ইদমাত, কুরবানি, এই ভাষাটা আমরা পেয়েছিলাম। এবং এই একতা, বিশ্বাস, বলিদান, যেই মূল মন্ত্রটা নিয়ে আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষের কোহিমা পর্যন্ত এসেছিলেন, যার মূল মন্ত্র ছিল একতা, বিশ্বাস, বলিদান, ইত্তেহাদ, ইদমাত, কুরবানি, সেই মতাদর্শটা নিয়ে তখনও আমাদের পূর্বপুরুষেরা বহন করে চলেছে এবং আজও আমরা চেষ্টা করেছি বা চেষ্টা করছি, এবছরেও সেই এগোতে আমরা পিছপা হইনি, আমরা করছি। আচ্ছা, এই যে নেতাজিকে শুনেছি যে গোপাল মুখোপাধ্যায় তিনি নেতাজির আদর্শেই দীক্ষিত ছিলেন, তিনি নেতাজির আদর্শকেই ফলো করতেন। আপনি তো তার নাতি, ছোটবেলায় কোনো গল্প বলেননি?
যে নেতাজিকে নিয়ে কিভাবে তিনি বিশ্বাস করতেন? নেতাজির পরিবারের যে কজন সদস্য, তার মধ্যে সুরেশ চন্দ্র বোস, দ্বিজেন বোস, প্রতিটি মানুষের সঙ্গে দাদুর অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমার পেছনে দেওয়ালে একটি ছবি আছে। ওই ছবিটি আমরা এই খুব অতি সম্প্রতি আমরা জানতে পারি। আমরা প্রথমে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ছবিটি কারা আছে এই ছবির মধ্যে। আমরা কিছুতেই আইডেন্টিফাই করতে পারছি না বিশেষ মানুষটা কে আছেন। তো এই ছবিটা নেতাজির বড় ভ্রাতা সুরেশবাবু রয়েছেন। সুরেশবাবুর সামনে আরেকজন যিনি বসে আছেন, উনি আজাদিন বাহিনীর একজন সেনানী, ক্যাপ্টেন বোধহয়, খুব সম্ভবত নামটা আমার স্মরণে আসছে না। উনি আজাদিন বাহিনীর একজন সোলজার। তো এনাদের সঙ্গে পারিবারিকভাবে এনাদের এই পরিবারের এই মানুষগুলোর সঙ্গে দাদুর অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ, এবং ওনারা নিয়মিত যোগাযোগ রেখেছেন আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে। ওনারা দীর্ঘকাল ধরে এসে গেছেন, যতদিন ওনারা বেঁচে ছিলেন। সত্যরঞ্জন বক্সী, নিহারেন্দ্র দত্ত মজুমদার, ক্যাপ্টেন বিকে সরকার, লেফটেন্যান্ট গোরাচাঁদ দে, আমি কার নাম বাদ দেবো। এই যে মঞ্চ আপনারা দেখবেন তৈরি হচ্ছে, এই মঞ্চে আগে বসার জায়গা দেওয়া যেত না। আজাদিন বাহিনীর সমস্ত যারা আজীবন সদস্য ছিলেন প্রত্যেকেই জীবদ্দশা পর্যন্ত এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতেন। কারণ মানে কলকাতা শহরে, মধ্য কলকাতায় এই রকম ধরনের অনুষ্ঠান, সত্যি কথা বলতে নিজের ডাক নিজের পিটনও নয়, আমরা এটা দাবি করতে পারি যে এই রকম ধরনের অনুষ্ঠান, এই রকম স্বাদের অনুষ্ঠান খুব কমই হয়। হয়তো বিরাট বাহ্যিক আড়ম্বর আমরা করতে পারি না, আমাদের খুব সীমিত ক্ষমতা, কিন্তু চেষ্টা করি যে আমাদের যেটা মূল উদ্দেশ্য, যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করা, উনি আবার আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতে, উনি আজকে সামাজিক পরিস্থিতিতে, অর্থনৈতিক পরিস্থিতিতে উনি ফিরে আসুক। আজকের দিনে ওনার এই যে অভাবটা পূরণ করছি, সেই মানুষটাকে স্মরণ করা, সেই মানুষটার জন্মটা যাতে আবার উনি যেন আমাদের এখানে আবির্ভূত হন, সেইটা সবসময় চেষ্টা করি এবং সেই প্রার্থনাটা করি। এই উদ্দেশ্যটা নিয়েই আমাদের এগিয়ে যাওয়া। আচ্ছা, আপনি যে বলছেন যে আম, আহ, যেভাবে আপনার কোনো নিজের ঢাক নিজে পেটান না, এই কথা বলছেন, অনেকেই তো এখনো জানেন না যে এখানে গোপাল মুখোপাধ্যায় বাড়ির সামনে যেভাবে নেতাজির জন্মদিনকে উদযাপন করা হয়, তাকে স্মরণ করা হয়। আপনি যে ইতিহাস বললেন যেভাবে হয়ে আসছে এত বছর ধরে, গোপাল মুখোপাধ্যায় নামটাই তো অনেকেই জানতেন না, ইতিহাসের পাতায় তো মুছে দেওয়া হয়েছে। না, আসল ব্যাপারটা হচ্ছে আমি দাদুকে দেখিনি কোনো বছর বা কোনো দিন। দাদু 2005-এ মারা গেছেন। আমাদের এই এত বড় এখানে একটা মঞ্চ হয়, এই মঞ্চে উঠে কাউকে একটা ফুলের তোড়া দিতে, যে এনাকে সম্বর্ধিত করা হচ্ছে বা অভ্যর্থনা জানানো হচ্ছে, আর আর্টিস্টদের সমস্ত পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে করা হয়। তো আমি দেখিনি ওনাকে কোনোদিন মঞ্চে উঠে কাউকে একটা পুষ্পস্তবক দিতে। মানে উনি একটুখানি ইতস্তত বোধ করতেন যে নিজের অনুষ্ঠানে নিজে বা এইরকম ধরনের আত্মপ্রচার যেটাকে বলে, উনি কোনোদিনই চাননি। ওনার কাজটা উনি করে গেছেন, ওনার যা কর্ম উনি করে গেছেন। যদি তা না হয়, যদি আমি ধরে নিই, তাহলে আজকে 46-এর দাঙ্গা আজকে থেকে কত বছর আগে হয়েছে। অনেক সরকারই এসছে, অনেক রঙের সরকারই এসেছে, কেউ তো তাকে স্মরণ করেনি একবারও সেইভাবে। আজকের পরিস্থিতি অনুযায়ী, আজকের যা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সমগ্র রাজ্যবাসী দেশবাসী দাঁড়িয়ে রয়েছে, কেন আজকে সেই মানুষটাকে স্মরণ করছে, সেই মানুষটার কর্মটাকে কেন স্মরণ করছে? উনি ওনার কাজটা সেই সময় করে গিয়েছিলেন দেশের সংকটময় পরিস্থিতিতে। ওনাকে শেখাতে হয়নি দেশপ্রেম কি, রাজনীতি কিভাবে তোমাকে এই পরিস্থিতিতে কি করতে হবে। কারণ উনি যে স্বদেশী আনার ঘরানা থেকে বড় হয়েছে, কাকা বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, একটা রাজনৈতিক বলুন বা একটা স্বাধীনতা সংগ্রামের পরিবেশের মধ্যে ওনার বেড়ে ওঠা। জাতীয় বাহিনী তৈরি করে উনি 42 সালে অংশগ্রহণ করেছেন গান্ধীজি ভারত ছাড়োর ইয়েতে। এইরকম ধরনের প্রচুর কর্মসূচি আছে, বিপ্লবী কর্মসূচি, বা সেই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কিন্তু দেশ যখন আবার সংকটময় পরিস্থিতিতে এসেছে, তখন আবার তাকে প্রয়োজনে প্রতিরোধের মাধ্যমে, যখন দেশের এই অবস্থা, হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল, ছেলেদেরকেও অস্ত্র তুলে দিয়েছিল যে এখন তোমাদেরকে অস্ত্র হাতে নামতে হবে দেশের এই সংকটময় পরিস্থিতিতে। কিন্তু গোপাল মুখোপাধ্যায়
হঠাৎ করে মানে একটা ছবি প্রকাশ হলো, সেই ছবি প্রকাশ হওয়ার পরেই গোপাল মুখোপাধ্যায়ের নাম সামনে আসছে। আপনি বলছিলেন, গল্প করছিলেন যে 46-এর যে বই, সেই বইতে একটা অংশে, ছোট্ট একটা অংশে গোপাল মুখোপাধ্যায়ের নাম রয়েছে। বাকি অনেক বই রয়েছে যে বইতে গোপাল মুখোপাধ্যায়ের নামই মেনশন নেই। কিন্তু এই যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এই পিছনে যদি গোপাল মুখোপাধ্যায় প্রতিরোধ না করতেন, তাহলে হয়তো আমি, আপনি কেউই তো হয়তো এই কলকাতায় থাকতেও পারতাম না। ঘটনাটা হচ্ছে, আমি এর ছোট্ট উদাহরণ দিই। পুরো বইমেলা হয়তো একদিনে বা একভাবে মানে একদিনে ঘুরে দেখা সম্ভব হয় না। এটা কলেজ স্কোয়ারের এইখানে একটা ছোট্ট এরকম একটা কোনো সংস্থার বইমেলা হচ্ছিল, তো আমি ঘুরতে ঘুরতে হঠাৎ একটি বিশেষ পাবলিকেশন, যে পাবলিকেশনটা খুব রিনাউন্ড, যার নাম হচ্ছে র্যাডিক্যাল পাবলিকেশন, ওইখানে বই টই দেখছিলাম। ওই র্যাডিক্যাল পাবলিকেশনে প্রচুর 46-এর বই, এরকম মোটা মোটা বই রয়েছে, যেরকম আমরা আমাদের ধর্মগ্রন্থ ভগবত গীতার মতন 46-এর দাঙ্গার ওপরে বই রয়েছে। কিন্তু প্রচুর বইয়ের মধ্যে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে এরকম আমি আমার পরিচয়টা ওনাদের কাছে দিইনি, পরিচয়টাকে গোপনই রেখে। তো আমি এত 46 ঘাঁটতি দেখে, তো ওই কাউন্টারে বসে থাকা ভদ্রলোক বলছে, আপনি কি খুঁজছেন কি? না, আমি এই 46-এর বইগুলো একটু দেখছিলাম। বলে কেন? বলে না, আমি ওই আমার দাদু বাবা এদের কাছে শুনেছি যে এরকম 46 সালে যখন কলকাতা শহরে দাঙ্গা হয়েছিল, সেই সময় নাকি গোপাল মুখোপাধ্যায় বলে যে একজন ছিলেন, গোপাল পাঠা, যার নাম, তো উনি নাকি বিরাট, ওনার একটা ভূমিকা ছিল। আমি দেখছিলাম যে যদি ওনার কি করেছিলেন না করেছিলেন যদি ওখানে পাই। বলে না, আপনি এই সমস্ত বইগুলো পাবেন না। আমি বললাম যে এত বইয়ের মধ্যে একটা লাইনেও গোপাল মুখার্জির নাম নেই। বলে না, এগুলো পাবেন না। আমি বললাম কেন? আমি জিজ্ঞাসা করলাম ওনাকে, আমি কেন? তো এই যে রাইটার, আমি বললাম যে এই যতজন লেখক দেখছেন, সকলেই একটি বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শে দীক্ষিত, যার জন্যে ওনারা, আমি বললাম যে আমাকে তখন উনি বলছেন যে অমুক পাবলিকেশনের ওখানে যান, অমুক পাবলিকেশনে গিয়ে ওখানে গিয়ে আপনি বই খুঁজুন, তবে হ্যাঁ পাবেন খুব অল্প সংখ্যক লেখা। আমি বললাম ও আচ্ছা। কিন্তু ওইখানে কেন পাওয়া গেল না? পাওয়া গেল না, উনি বললাম, ওই যে বললাম আপনাকে, কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের ওনার মতাদর্শে দীক্ষিত, আচ্ছা। যার জন্য ওনারা হয়তো চাননি যে গোপাল মুখার্জির কর্মকাণ্ডটা উঠে আসুক মানুষের কাছে, বাংলার মানুষ যাতে জানুক যে আজকে কি করেছিল, আজকে বাংলা কেন বাঁচলো, আজকে ভারতবর্ষের মানচিত্র কেন অক্ষুণ্ণ রইলো, আজকে আমরা কেন ভারতবর্ষ কলকাতায় পশ্চিমবঙ্গে নিঃশ্বাস নিতে পারছি। এরকম তো কথা ছিল না। যদি উনি প্রতিরোধ না করতেন, তাহলে হয়তো আজকে আমরা পূর্ববঙ্গের মাটিতে নিঃশ্বাস নিতাম, যেটা বর্তমান বাংলাদেশ। একদম। তারপরে সেখানে গিয়ে আপনি পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। আমি জানতাম, আমি জেনে শুনি আমি একটু চেষ্টা করছিলাম যে একটু কেন? খোঁজার আর কি। কেন নেই? আমি জানি র্যাডিক্যালে পাওয়া যাবে না, তবুও এতগুলো বই দেখে আমি একটুখানি করলাম যে একবার দেখি যদি কিছু পাওয়া যায়। তো তারপরে ওনার ভেতর থেকেই কথাটা বেরিয়ে এলো, যেটা আমি জানতাম, যে সেটা ওনার সঙ্গে মিলিয়ে নিলাম যে হ্যাঁ সত্যিই বলছে। আচ্ছা, সেই সময় তৎকালীন সরকার হ্যাঁ, এই গোপাল মুখোপাধ্যায়ের নাম কেন সামনে আনতে দেয়? এই প্রশ্নটার মধ্যে একটুখানি রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে। দেখুন, একটা সময় আজকে বিভিন্ন রাজনৈতিক দল এসছে, আমরা দেখতে পেয়েছি। আমরা সেই সময় রাজনৈতিক দলের কি কর্মকাণ্ড ছিল সেটা আমরা দেখিনি, তবে বিধাননগরের সঙ্গে ওনার একটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং আত্মিক সম্পর্ক ছিল। এবং তৎকালীন যে সমস্ত কংগ্রেসি নেতা, বিজয় সিং নায়ারের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই রকম যারা, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, এই প্রত্যেকটি মানুষের সঙ্গেই ওনার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আমরা তথ্য থেকে বা ওনাদের পরিবার থেকে জানতে পারি। তো পরবর্তীকালে রাজনৈতিক পরিস্থিতি পাল্টেছে, অন্য রাজনৈতিক দল এসছে। এখন তাদের স্বার্থ অনুযায়ী তারা কেন গোপাল মুখার্জিকে তুলে ধরেনি? ওই যে বললাম, ওনার নিজের অনুষ্ঠানে উনি একটা পুষ্পস্তবক দেওয়ার জন্য কোনো আর্টিস্টকে বা কোনো বিশিষ্ট মানুষকে নিজের স্টেজে ওঠেননি। আত্মপ্রচার, আত্মসমালোচনা, আত্মপ্রচারটা কখনোই পছন্দ করতেন না। ওনার কাজ উনি করে গেছেন। এবার রাজনৈতিক কারণেই হোক, স্বার্থসিদ্ধির জন্যই হোক, বিভিন্ন অন্যান্য কারণেই হোক, হয়তো কেউ সেইভাবে ওনাকে তুলে ধরেনি বা আগে আসতে দেয়নি, বা সেইভাবে কোনো কাজ হয়নি। আপনি এই সিনেমার কথা বলছেন, সিনেমা আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে ওনাকে নিয়ে সিনেমা হওয়ার দরকার ছিল। ওনার যে কর্মকাণ্ড আজকে, যেটা বাংলার মানুষ
ভারতবর্ষের মানুষ জানতে পারছে। অতি সম্প্রতি একটি সিনেমা পাবলিশ হওয়ার পর আমাদের বাড়িতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, এসে বাড়ি প্রণাম করে তারা পারলে তো বোধহয় আমাদের থেকে অনেক বয়সে বড়, পারলে আমাদের পারলে কি করছেন মশাই, আপনি আমার থেকে কত সিনিয়র, बोले ना अपनी आप उनका घर का मेंबर है, आप उनका पोता है। जो हाँ वो तो है, लेकिन आप पैर हमारा मत छुइए, इससे हमको थोड़ा तकलीफ होता है, आप बैठिए, हमको हैंडशेक कीजिए और कोई चीज़ है। তো ওনারা আমাদের বাড়ি ভিজিট করেছেন, যে ওনারা এইরকম একটা মানুষ ছিল, আমরা তো কই জানতামই না, যদি সিনেমাটা না বেরোতো। ঠিক আমাদের সিনেমার প্রতিবাদ ছিল না, আমাদের প্রতিবাদটা এই জায়গায় উনি কিছু কিছু জায়গায় মেলাইন করেছেন, চরিত্রটাকে খণ্ডন করেছেন, এই জায়গাগুলোই আমরা সিনেমায় কোনোদিনই প্রতিবাদ করিনি। একটা ভুল বার্তা, ভুল মেসেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এবং আমার পরিবারের তরফ থেকে গেছে। আমরা সিনেমার বিরোধিতা কোনোদিনই করিনি, কখনোই করিনি, কারণ ওনার যা ইতিহাস, ওনার যা কর্মকাণ্ড প্রতিটি বাংলা কেন ভারতবর্ষের মানুষের জানা উচিত ছিল। আজ থেকে 20 বছর আগে হওয়া উচিত ছিল, 25 বছর আগে হওয়া উচিত ছিল, কিন্তু কেন এতদিন হয়নি, সেটাও একটা প্রশ্ন আমাদের কাছে, আপনাদের কাছে। আচ্ছা, এই যে মেলাইন বলতে কি আপনি বলছেন যে অনেক জায়গায় শোনা যায় গোপাল মুখোপাধ্যায়কে গুন্ডা বলা হচ্ছে, হ্যাঁ সেই বিষয় বলছেন কি? না, মেলাইন বলতে এবং ঝান্ডা, শুধু গুন্ডা নয়, শুধু গুন্ডা নয়, এক একজন এক এক রকম ভাবে ওনাকে ব্যাখ্যা করেছেন। আমি কেউ বলছে যে কলকাতার কসাই, কেউ বলছে গুন্ডা, উনি তলপেটের কলকাতার একটা বিরাট বড় আন্ডারওয়ার্ল্ডের ডন, বেতাজ বাদশা, মাথায় মুকুটধারী একজন আন্ডারওয়ার্ল্ডের বলছেন। তো আজকে ওই আন্ডারওয়ার্ল্ডের বাদশা ছিল বলেই আপনি পশ্চিমবাংলার বুকে নিশ্চয় নিতে পারছেন, এটা আমার দাবি না, সারা পশ্চিমবাংলার মানুষের দাবি করা উচিত। একবার এই জিনিসটা ভেবে দেখবেন যে এইটা যখন বলছি, হ্যাঁ মস্তান, হ্যাঁ 46-এর দাঙ্গা প্রতিরোধ করতে ওনাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল, কারণ গান্ধীজির মতাদর্শে উনি দীক্ষিত নয় যে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবো। নেতাজি সুভাষচন্দ্র বসু যার হচ্ছে মতাদর্শ, যার নীতি আদর্শ মেনে উনি আজীবনকাল ছিলেন, জীবদ্দশা পর্যন্ত উনি ওনাকে মেনে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়ার জন্যই উনি কিন্তু কংগ্রেস সভাপতিত্ব ছেড়ে বেরিয়ে আসেন হরিপুরা কংগ্রেসের পর। এটাও নিশ্চয় আপনি জানেন, যখন আপনি আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা বলছেন, তারপরেই উনি এখান থেকে স্কেপ করে এখান থেকে দেশ দিকে 11টা দেশ ঘুরে, জার্মানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে, জাপান, বিভিন্ন জায়গায় গিয়ে উনি যোগাযোগ করে সমস্ত সাহায্য তৈরি করে একটা ভারতবর্ষের লিবারেশন করব, ভারতবর্ষকে মুক্ত করব, ভারতবর্ষের এই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করবো বলে উনি মধ্যে দীক্ষিত হয়ে আজকে কোহিমা পর্যন্ত উনি এগিয়ে এসেছিলেন। আজকে যদি গান্ধী মতাদর্শে উনি হতেন তাহলে তো ওনার এই জিনিসগুলো করা সাজত না, এবং নেতাজির মতাদর্শে দীক্ষিত বলেই আজকে গোপাল মুখার্জিকে হাতে অস্ত্র তুলে নিয়ে দেশের সংকটময় পরিস্থিতিতে নামতে হয়েছিল, ওই গুন্ডা ওই মস্তানকেই হাতে নামতে হয়েছিল, যার জন্য আপনি আজকে পশ্চিমবাংলার বুকে কলকাতা শহরে ভারতবর্ষে দাঁড়িয়ে নিঃশ্বাসটা নিচ্ছেন। আচ্ছা, 2005 সালে সেই সাহসটা দেখাচ্ছেন যে আপনি ওনাকে গুন্ডা বলছেন, বেতাজ বাদশা বলছেন। 130তম জন্ম দিবস হিসেবে যেরকম নেতাজির আজও জন্মদিন পালন হচ্ছে এই গোপাল মুখোপাধ্যায়ের বাড়িতে, আমরা যেরকম তার নাতির সঙ্গে কথা বলছিলাম, শান্তনু মুখোপাধ্যায়, তার সঙ্গে তার নাতনি অর্থাৎ এই গোপাল মুখোপাধ্যায়ের নাতনি নিহারিকা মুখোপাধ্যায় রয়েছেন, যিনি খুব স্বাভাবিকভাবে প্রতি বছরই এই উদযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। নমস্কার, আপনাকে বেঙ্গল লিবার্টি পর্দায় স্বাগত জানাচ্ছি। কিভাবে এই দিনটাকে উদযাপন করেন, কিভাবে পুরো যে কর্মসূচি সাজান? এটা তো দাদুর হাতে, মানে এই অনুষ্ঠানটা 7 দিন ব্যাপী আগে হতো। তো দাদু বেঁচে থাকা কালীনই যখন একটুখানি বয়সটা অনেক হয়েছে, সেই সময় আমার ভাই আর আমি দুজনে মিলে অনুষ্ঠানটা চেষ্টা করি যে দাদুর মতো হয় না হয়তো, তখন 7 দিন ব্যাপী হতো, এখন 4 দিন ব্যাপী, বুঝতেই পারছেন। তো আমরা অনুষ্ঠানটা পুরো কালচারাল পার্টটা আমি দেখি। তো আমরা এমন এমন অনুষ্ঠানগুলো রাখি যে জিনিসগুলো লুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, যেমন লাঠি খেলা,
তারপর থাকে জাগলিং, জিমনাস্টিক, তারপর রয়েছে আরো এই ধরনের অনেক মুখাভিনয়, এই সবগুলো মানে যোগেশ বাইমের অনুষ্ঠান আমাদের এখানে প্রত্যেকবার হয়। উনি মানে নিজে এসেছিলেন, এসে এই মঞ্চে উনি মঞ্চস্থ করেছেন ওনার অভিনয়। তো এই ধরনের অনেক অনুষ্ঠান আমরা করি, কিন্তু আমাদের নানান কালচারাল মানে দেশাত্মবোধকের মধ্যে রাখি আমরা পুরো অনুষ্ঠানটা। কালচারাল অনুষ্ঠান করি বটে, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য নতুন প্রজন্মকে নেতাজির ভাবধারায় মানে ওদের উদ্বুদ্ধ করা, মানে যাতে নেতাজিকে দেশ নায়ককে চিনুক, ওনার সম্বন্ধে জানুক। যেহেতু আমাদের বাংলার ইতিহাস থেকে বাংলার বিপ্লবটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এখন ইতিহাসে পড়ছে বিদেশের রাশিয়া এইসবের মানে মানে বিদেশের সব ইতিহাসটা পড়ছে, মোগল সাম্রাজ্য এইসব পড়ছে। কিন্তু মানে এই যে বাংলার বিপ্লব যার জন্য আমাদের স্বাধীনতা এসছে, সেই জিনিসটা রয়েছে হয়তো এক লাইন করে, একটা করে লাইন রয়েছে, তাদের একটা করে নাম, 2-4 জনের নাম পাবেন। কারণ এখন সব বাচ্চাদের যদি আপনি জিজ্ঞেস করেন ভগৎ সিং কে, এখন কোনো বলবে যে অজয় দেবগন, নালে সানি দেওয়াল, মানে ওদের যেরকম ভাবে প্রেজেন্টেশন করা, ওদের কাছে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে। তো এই রকম তো চলতে পারে না, বাংলার ইতিহাসটা জানা দরকার। যার জন্য আমরা এটা একটা ছোট্ট আমরা ইনিশিয়েটিভ নিই, বা প্রতিযোগিতার বা বসে আঁকো প্রতিযোগিতা, নানা রকম কুইজ, এইসবের মাধ্যমে ইনডাইরেক্টলি ওই জিনিসগুলোই রাখার চেষ্টা করি, যাতে নতুন প্রজন্ম জানে যে শুধু নেতাজি বার্থডে মানে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন বলে ছুটি পাই, এইটা যাতে না জানে যে নেতাজির কতখানিটা অবদান দেশের প্রতি, সেইটা ওরা একটু জানুক, এইটা আমাদের একটা ব্যাপার। আচ্ছা, তার সঙ্গে কখনো যেহেতু আপনি বলছেন যে ইতিহাসের পাতায় কিন্তু কোনো জায়গায় গোপাল মুখোপাধ্যায়ের নাম নেই, কোনো জায়গাতে আমরা কখনো ইতিহাসের পাতায় পড়িও নি তেমন করে, কোনো জায়গাতেই নাম নেই। এবং কি মনে হয় মানে হঠাৎ করে এটা কি কোনো রকম ভাবে, কারণ তিনি তো কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে না যুক্ত ছিলেন না। এইটা একটা ব্যাপার হচ্ছে কি, এইসব নামটা মুছে দেওয়া হয়েছে এই কারণে, সবাই জানে যারা রাজনৈতিক সঙ্গে যুক্ত, যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, আশেপাশে রয়েছে, প্রতিটি মানুষ জানে গোপাল মুখার্জি কি অবদান কলকাতার প্রতি। ওরা নিজেদের চরিতার মানে স্বার্থ চরিতার্থ করার জন্য এই জিনিসটাকে মুছে ফেলা হয়েছে, মানে দাবিয়ে রাখা হয়েছে। কিন্তু একটা কথা আছে না, ইতিহাস কখনো চেপে রাখা যায় না, একটা না একদিন ঠিক আসবে, সেই জিনিসটাই হচ্ছে। আর ইতিহাসকে জানার জন্য আমার মনে হয় না সেই সময় জন্মগ্রহণ করতে হবে, মানে নেতাজি যখন ছিল আমি জন্মগ্রহণ করব, নেতাজিকে দেখবো, তবে নেতাজির ইতিহাস পড়বো, এটা না, এরকম মাননীয় অনেক শিক্ষিত মানুষ ওরা বলছেন, আমরা শুনে অবাক হয়ে গেছি যে একটা ইতিহাসকে জানতে গেলে সেই সময় আমাকে জন্মগ্রহণ করতে হবে। এটা কিরকম ধরনের মানে ডিক্টেটরশিপ বলা চলে, এটা কখনো হতে পারে না। আমাদের মতো মানুষ, বুদ্ধিজীবী মানুষকে কি করে বোঝানো হচ্ছে ইতিহাসকে জানার জন্য আমাকে সেই সময় জন্মগ্রহণ করতে হবে, নালে সেই ইতিহাসটার কোনো ভ্যালু নেই, আমরা পড়বো কেন, জানতে হবে না। এটা কি আজ কলকাতার বুকে যে এত কার্যকলাপ হচ্ছে, সেগুলো করা যেত কি গোপাল মুখার্জি না থাকলে? আমার প্রশ্ন এটাই, গোপাল মুখার্জি না থাকলে আজ কলকাতাবাসী তো সবার আগে বিনম্র শ্রদ্ধা জানানো উচিত সেই জিনিসটাকে। হ্যাঁ, প্রতিটি মানুষ, বা পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, কোন জায়গায় উনি যুক্ত ছিলেন না? তো সেটাই বলছি যে এটা খুব একটা, আমার খুব অবান্তর লেগেছে কথাটা, যে এরকম কোনো কথা হতে পারে না যে আমি ইতিহাস জানবো সেই সময় আমাকে জন্মগ্রহণ করতে হবে। 2005 সালে 5 সাল পর্যন্ত কেউ কখনো আসেননি গোপাল মুখোপাধ্যায়ের কাছে, বা এটা নিয়ে কখনো কোনো মানে কেউ বলতে কার কথা বলছে, কার বা কাদের? কোনো মানে যেহেতু উনি তো কখনো সামনে আসেননি, বা ওনার নাম কখনো সামনে আসেনি, এইটা নিয়ে কখনো উনি কোনো আক্ষেপ বা কেউ দেখা করতে আসে? আক্ষেপটা কিসের? উনি ডাইরেক্টলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো যুক্ত ছিলেন না। হ্যাঁ, এই যে মানুষগুলোর নাম আমি আপনাকে করলাম, বিধানচন্দ্র রায়, এ সবই নমস্য ব্যক্তি। বিজয় সিং নাহারের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে 46-এর সময় বিরাট ভূমিকা, কটা লোক জানে? কেউ জানে না, খুব কম সংখ্যক লোক আছে যারা এই সমস্ত জানে যে ওনার স্বাধীনতা সংগ্রামে কতখানি অংশগ্রহণ আছে বিজয় সিং নাহারের। এইরকম ধরনের যে সমস্ত নেতৃত্বস্থানীয় লোকজন ছিল, তাদের সঙ্গে অতি ঘনিষ্ঠ তার যোগাযোগ ছিল, তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। ডাইরেক্ট উনি কোনোদিনই কোনো পার্টির সদস্য ওনার ছিল না। তো যখন ডাইরেক্টলি উনি যখন রাজনৈতিক দলের কোনো সদস্য নয়, তো রাজনৈতিক ব্যক্তিদের ওনাকে প্রয়োজন ছিল না। উনি
রাজা তৈরি করেছেন, উনি নিজে রাজা হওয়ার জন্য কোনোদিন ইচ্ছে প্রকাশ করেননি। কিং মেকার যেটাকে ইংরেজি ভাষায় বলে আর কি। কিন্তু তিনি তার কোনো রাজনৈতিক দলে যাওয়ার প্রয়োজন ছিল না, বা তাকে কিন্তু তিনি তো এই 1946-এর তো তার একটা মুখ্য ভূমিকা রয়েছে। এই কলকাতা শহরকে তিনি বাঁচিয়েছিলেন, সেই হিসেবেও তো কখনো আমরা দেখলাম না যে সম্মান দিতে কোনো পুরস্কার বা কোনো কিছু। সম্মান বলতে দাদুর কাকা বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় একজন স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী, যিনি আত্ম উন্নতি সমিতির একজন বিরাট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। এই মানুষগুলো স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে কোনো কিছু পাবার জন্য না। না আমাদের কাছে ওই গভর্নমেন্টের দেওয়া ভাতা আছে, না কোনো পদক আছে, না কোনো সার্টিফিকেট আছে। ওনারা এই সমস্ত জিনিস অ্যাকসেপ্ট করেননি। তো সেই মানুষটার মন্ত্রী যখন দীক্ষিত দাদু, তো দাদুও সেই সমস্ত জিনিস বা কোনো প্রিভিলেজ, কোন সরকার এসে কি করবে, কি দেবে, কি সুযোগ, কি সুবিধে, এইসব জিনিসের ওনারা কোনো দিনই বিশ্বাস করেননি। 80 বছর পরেও যার কর্মকাণ্ডটাকে নিয়ে মানুষ এত তোলপাড় করছে সমগ্র বিশ্ব, তো আপনি বুঝে নিন ব্যাপারটা। আমাকে এত কি ব্যাখ্যা করে বোঝাবো? এনারা কিন্তু পাবার জন্য বা কোনো কিছু গিভ অ্যান্ড টেক এই সমস্ত ব্যাপারের জন্য এনারা দেশ সেবার কাজে নিযুক্ত হয়নি। আমায় কি করবে তুমি, তুমি এসে আমায় কি সুবিধা দিলে? কারণ কারণ বিধান রায়ের সঙ্গে ওনার এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, একটা সময় উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন দাদুকে 3খানা না 4খানা ট্যাক্সি আর লরির পারমিট দিতে গিয়েছিলেন। আচ্ছা। তো উনি যান, বলে যে গোপাল তুমি এগুলো নাও, নিয়ে কিছু করো, গাড়িটাই নামিয়ে কিছু ব্যবসা করো। উনি ওগুলোকে রিফিউজ করেন, বলেন যে ঠিক আছে আপনি দিচ্ছেন, আমি নিয়ে চলে যাচ্ছি, কিন্তু কালকে থেকে আমার বাড়িতে আর কোনো লোককে পাঠাবেন না, যে গোপালকে একবার ডেকে নিয়েছো, এখানে দরকার আছে, এখানে আছে, আপনি দিন, অন্য কাউকে দিন, যার প্রয়োজন আছে, আমি কিছু পাওয়ার জন্য আপনার কাছে আসি। এই যাদের এইরকম ধরনের মানসিকতা, সেখানে কোন সরকার এলো, কি করলো না করলো, কি দিল না দিল, সত্যি কথা বলতে ওনারা এই ব্যাপারগুলো কোনোদিন মানে পরোয়া ঠিক বলবো না, মানে এই করেননি, ভাবেনি যে ভাই এই এসে এটা করবে, এই আর কি। একেবারে নেতাজির জন্মদিন যেভাবে আজও পালিত হচ্ছে গোপাল মুখোপাধ্যায়ের বাড়িতে, যিনি বিপ্লবী ছিলেন, যার জন্য আমি আপনি সকলেই এই কলকাতার বুকে নিঃশ্বাস নিতে পারছি, তার কারণ ভারতের মধ্যে এখনো পর্যন্ত এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ে যার ভূমিকা ছিল, যার বিরুদ্ধে তিনি লড়েছিলেন এবং এই হিন্দুদেরকে বাঁচিয়েছিলেন, সেই গোপাল মুখোপাধ্যায়ের ব্যাপারে আজকে এত কিছু আপনারা শুনলেন। এবং এভাবেই নেতাজির জন্মদিন পালিত হোক তার বাড়িতে। আপনারা এতক্ষণ যে ভিডিও দেখছিলেন, সেই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliparty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।